জুলাই আন্দোলনে 848 নেতাকর্মী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনীয় সংস্কার শেষে এবছরের ডিসেম্বরে নির্বাচনের প্রত্যাশা প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন কার্যক্রম 15 ফেব্রুয়ারি থেকে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের পর নির্বাচনের পক্ষে জামায়াত। প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে নিয়োগের দাবিতে আবারও শাহবাগ অবরোধ, সুপারিশপ্রাপ্তদের কাফনের কাপড় পরে বিক্ষোভ। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী সরকারের মন্ত্রী, এমপি ও কর্মকর্তা সহ 5 শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী 848 জন নিহতের তথ্য সংগ্রহ করে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অভিযোগপত্রটি ট্রাইব্যুনালে জমা দেয় দলটির প্রতিনিধি দল। নিহতদের মধ্যে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রয়েছেন। অভিযোগপত্রের সাথে দেশের বিভিন্ন থানায় দায়ের করা 84টি মামলার এজাহারের কপি ও বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, ছবি ও ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণ জমা দেওয়া হয়। আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2000-এর বেশি লোক শহীদ হয়েছেন, যার মধ্যে 848 জনের তথ্য বিএনপির সংগ্রহে রয়েছে। অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আয়না ঘরে টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তিনি আরো বলেন, বাহিনীতে থেকে অপরাধে জড়িতদের বিচারের উপযুক্ত জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ মিলছে সে সকল কর্মকর্তার আইন ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী চাকরি থেকে সাময়িক বহিষ্কারে পদক্ষেপ নেওয়া দরকার। দলগত অপরাধের প্রমাণ মিললে দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন আছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তের মৌলিক কোনো পার্থক্য নেই। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে সকল সংস্কারের কথা বলেছেন সে সকল সংস্কার এরই মধ্যে শুরু হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ করে এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এটি দলিল হিসেবে আদালতে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই টর্চার কেন্দ্রের ব্যাপক আলামত বিনষ্ট করা হয়েছে। নির্যাতনের জন্য যেখানে তাকে আটকে রাখা হতো, ঝুলানো হতো, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অনেক আলামত আমরা জব্দ করেছি। ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, চোখ বেঁধে রাখা হতো, 3 ফিট বাই 3 ফিট, 2 ফিট বাই 3 ফিট সেল, সেগুলো প্রধান উপদেষ্টা দেখেছেন, তিনি নিজে ঢুকেছেন সেগুলোর ভেতরে। অর্থাৎ একটা মানুষকে পৈশাচিক পদ্ধতিতে কত নির্মমভাবে নির্যাতন করা যায়, এই বন্দিশালাগুলো ভিজিট না করলে একজন মানুষের পক্ষে বিশ্বাস করাটাই কঠিন ছিল। আমরা যেটা বারবার বলেছি যে এই নির্যাতন কেন্দ্রগুলো ছিল এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেই কিন্তু আমরা গ্রেপ্তারের জন্য বা এই বিচারের জন্য মুখোমুখি করতে চাই। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি ও তথ্য ভারত সরকারকে দেওয়া হয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে এই তথ্য জানান তিনি। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান মুখপাত্র। তিনি বলেন, ভারতের এই সংক্রান্ত উত্তর জানতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রফিকুল আলম বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের
প্রতিবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে গুরুতরদের বিভিন্ন দেশে চিকিৎসা নিশ্চিতে সরকার একটি সমন্বিত পদক্ষেপ নিয়েছে। পররাষ্ট্র সহ কয়েকটি মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপের কারণে গুরুতর আহতদের ভিসা পাওয়া সহজ হয়েছে বলেও জানান রফিকুল আলম। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, বিগত 15 বছরের সকল গুম খুনের বিচার অন্তর্বর্তী সরকারকে করতে হবে দাবি মানবাধিকার কর্মীদের। একই সঙ্গে র্যাব এবং ডিজিএফ এর বিলুপ্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। শেখ হাসিনাকে ঢাকার কাছে ফেরত দেওয়ার ব্যাপারে সোচ্চার হতে ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। পাঁচ অগাস্ট গণঅভ্যুত্থানের পর সন্ধান মিলেছে বহুল আলোচিত আয়নাঘরের। তবে এখনো ফিরে পাওয়া হলো না প্রিয় বাবাকে। তাই তো বাবার একটু আদর পেতে এখনো দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে স্বৈরাচার শেখ হাসিনার আমলে গুম হওয়া ব্যক্তির সন্তানদের। জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাক আয়োজিত সংবাদ সম্মেলন উঠে আসে স্বজন হারানোদের আকুতি। বছরের পর বছর খুঁজে ফিরছেন আপনজনকে, যাদের দোষ একটাই, ক্ষমতাকে প্রশ্ন করা। ফিরে আসা ভুক্তভোগীদের দাবি, এসব ছবির থেকেও আরো বহুগুণ ভয়াবহ সেসব টর্চার সেল। গুম হওয়া ব্যক্তিদের কারো কারো জীবিত হয়ে ফিরে আসাকেই বিস্ময়কর মনে করছেন অনেকে। হাতে গোনা কয়েকজন, 10-15 জন, 20 জনের নাম আসলো। এক একটা লোক গুম অপহরণের ক্ষেত্রে 80 থেকে 100 জন লোক জড়িত। ফর্মা আছে, সোর্স আছে, রাজনীতিক, সামাজিক, পলিটিক্যাল, ব্যবসায়ী, অনেকগুলো লোক ইনভলভ। তারপরে উপযুক্ত কর্মকর্তা যাইয়ে একটা লোককে আপনার অপহরণ করা হয়। এ সময় মানবাধিকার কর্মীরা অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু জুলাই অগাস্টেই হত্যাযজ্ঞ চালায়নি। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে সোচ্চার হওয়ার জন্য ভারতীয়দের প্রতিও আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। যে জাতিসংঘকে তার যে প্যাট্রিয়টিক মিশন সেটা এক্সটেন্ড করতে বলা হোক, এটা বাংলাদেশ সরকার থেকে বলতে পারে। টর্চার বা নির্যাতনের মধ্য দিয়ে যারা আহত নিহত হয়েছেন, এই সংক্রান্ত বিষয়গুলো জুলাইয়ের বাইরে খুব আলাপ আলোচনা দেখা যাচ্ছে। নাগরিকদের দিক থেকেও দেখা যাচ্ছে না, আমাদের সেই দায়ে আমাদের ব্যর্থতা আছে, এবং একই সাথে দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায়েও সেটার কোনো নির্দেশনা বা আলাপ আলোচনা নাই। প্রতিটা গুমের আলাদা তদন্তের দাবি তুলেন ভুক্তভোগী এবং তাদের পরিবার ও মানবাধিকার কর্মীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমতা দীর্ঘায়িত করা বা নেতৃত্ব অব্যাহত রাখার কোনো ইচ্ছে তার নেই। রকুনুজ্জামানের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্লেনারি সেশনে কথোপকথনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ, আকাঙ্ক্ষার কথা স্মরণ করেন। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কারও করেন প্রধান উপদেষ্টা। So now we have what we call consensus building commission. So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and go to the election. Election will be held as early as probably December of this year. I still not the one to look at it. I made it very clear. When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most.
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে দেশের সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। নতুন বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কার উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। The first challenge obviously is to bring law and order. The whole country was up in flames, get her out of the country, so that they can take control of the country from her. Because it's a devastated country. She never held an election for 15, 16 years. She was ruling the country without election. She had fake elections without any voters and so on. Destroyed the economy, destroyed the banking system, a series of things. So the people rebelled against it, and that's how they happened. So our first job is to make sure the law and order is established, and the next job is to rebuild the economy, rebuild the society, rebuild the institutions which have completely failed. So this is the process we are going through. In order to do that, we have to go through a process of reform. So we have created 15 different reforms commissions. এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে সাইডলাইনের একটি বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশন 15 ফেব্রুয়ারি কাজ শুরু করবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এই প্রজ্ঞাপন জারি করেন। 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে সংস্কার কমিশনের 6 প্রধানরা আছেন। কমিশনের সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের মেয়াদ 6 মাস নির্ধারিত হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেছেন, সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়া জোরদার হবে। সংবিধানে যে অপব্যবহার হয়েছে সেটিও রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, সংবিধান সংস্কারেই স্বৈর শাসনের পথ একেবারে বন্ধ হয়ে যাবে এমনটি নয়। এজন্য দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক হতে হবে। সংসদ নির্বাচনে সর্বনিম্ন 21 বছর করার বিষয়টি পক্ষপাতমূলক নয় বলেও জানায় সংস্কার কমিশন। সংবিধান সংশোধনে এর আগে গণভোট নেওয়া হয়নি, তাই সাধারণের মতামত প্রতিফলিত হয়নি। সংবিধানে রাষ্ট্রধর্ম থাকলে তা অসাম্প্রদায়িক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করে না বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি। এর অন্যতম হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থার সুপারিশ করেছি, যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন সেটার সুপারিশ করেছি। তার নিজ দলের সংসদ সদস্যদের কাছে জবাবদিহির ব্যবস্থার জন্য 70 অনুচ্ছেদ সংস্কারের প্রস্তাব দিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং নাগরিকদের সুবিচার প্রাপ্তির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপের সুপারিশ আছে। গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে। এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিআরের মধ্যে সেটা নেই। আনুপাতিক হারে নির্বাচনের পুরোপুরি বিরোধী বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বলেও জানিয়েছেন তিনি। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি হয়। জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং গণহত্যাকারী। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবকিছুতেই শেখ হাসিনার নির্দেশ ছিল। ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে গণহত্যা হয়েছে তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে।
এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া, আজকে সেটাই ফুটে এসেছে যে তার নির্দেশে এই সংস্থাগুলো ঘটেছে। তো এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এতে দেশটাকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না, প্রশ্নই উঠতে পারে না। এটাতেও আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। বিএনপি মহাসচিব জানান, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে। দেশের জন্যই সবার ঐক্য জরুরি বলেও মনে করেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় জানিয়ে জামাতে ইসলামী বলেছে, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। সকালে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে একথা জানিয়েছেন জামাত নেতারা। তারা বলেন, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করতে হবে। এছাড়া আবারও পৃথিবীর আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানায় জামাত। নির্বাচনের জন্য কমিশনকে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি, তবে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। বৃহস্পতিবারে দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা সহ 23 দফা সুপারিশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা জানান তারা। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা হবে শেখ হাসিনা আমলের নির্বাচনের পুনরাবৃত্তি। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মতে, সারা দেশের পুলিশকে কার্যকর করা না গেলে ডিসেম্বরে অবাধ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে যাবে। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিলে সেই নির্বাচনে অংশ নেবে তাদের দল। আর এবি পার্টির চেয়ারম্যান মনে করেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জুন জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে যদি কিছু মৌলিক সংস্কার করে ইলেকশন করা যায় তাহলে সেটা খারাপ না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইলেকশনের জন্য আমাদের অবকাঠামোগত প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা প্রস্তুত কিনা। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি কার্যকর দেখতে পাচ্ছি না। নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল রোল কিন্তু থাকে পুলিশের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। তো প্রশাসনিকভাবেও আমরা দেখছি যে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের তাদের পদায়ন, নানা বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। এটা যদি আপনার জুন জুলাইয়ের মধ্যে ক্লিয়ার না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে একটা ভালো ইলেকশন করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যে টেন্টেটিভ ডেডলাইনটা গভর্নমেন্ট বলছেন, সমস্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার কাজগুলো সম্পন্ন করে যদি তাদের দেওয়া ডেডলাইনে যদি তারা নির্বাচনটা নিরপেক্ষ করতে পারেন, অবাধ করতে পারেন, প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে তো সেই নির্বাচনের ব্যাপারে আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, জাতীয় সেটা মেনে নেবে। কিন্তু উইদাউট এনি রিফর্ম নো ইলেকশন, তাহলে আবার সেই 14, 18, 24-এর মতো ভোট হবে। আমরা সেই ভোটের পক্ষে নই, জাতি এটা মেনে নেবে না। এই জন্য আমরা ওই দিন, মাস, ঘন্টা মেপে দেওয়ার পক্ষে নই। 15 বছর যে সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছি, 2 মাস 5 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে বিপরীতমুখী অবস্থান জামাত ও এবি পার্টির। এসব বৈপরীত্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান এই দুই নেতা। যে আমরা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, সংখ্যানুপাতিক বিষয়টা নিয়ে বিএনপির আপত্তি, তো সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি প্রকাশ্যে ডিবেট হওয়া দরকার।
ডিবেট হওয়ার পরে হয়তো উভয় পক্ষে একমত হয়ে যেতে পারি। আমরা যদি একমত হতে না পারি তাহলে এই সমস্ত বিষয়ে আমরা গণভোটেরও দাবি জানাতে পারি যে ঠিক আছে, এটাতে যেহেতু দুই পক্ষই অনড়, কোনো পক্ষই কারো যুক্তি মানছেন না, তাহলে সেক্ষেত্রে গণভোটে গেলে তাহলে সহজে এটা সলিউশন হয়ে যায়। স্থানীয় সরকার কাঠামো এখন অচল হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ফলে এটাকে সচল করা দরকার, অ্যাক্টিভেট করা দরকার, এবং স্থানীয় সরকারের নির্বাচনটা হয়ে যাওয়া এখন কিন্তু দেশবাসীর একটা আকাঙ্ক্ষা যে নির্বাচনটা হয়ে যাক। আমি মনে করি এই নির্বাচনটা আগে হয়ে যাওয়া জনগণের এই আকাঙ্ক্ষার সাথে আমরাও একমত পোষণ করি। জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার দ্রুত দেখতে চান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই জিনিসটা শুরু হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ আজীবন জনগণের শত্রু হিসেবে চিহ্নিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, আয়নাঘরের নির্মমতা দেখেছে আন্তর্জাতিক গণমাধ্যম সহ পুরো বিশ্ব। জুলাই অভ্যুত্থানের মতো আয়নাঘরও আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবে। ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের চালিকা শক্তি তরুণরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না। তরুণরা ফ্যাসিবাদকে ফিরে আসতে দেবে না। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরাই এই গণঅভ্যুত্থানের চালিকা শক্তি ছিল এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছে তরুণরা। ফ্যাসিবাদী শক্তির আবার পুনরুত্থানের সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য তরুণরা এখনও সচেষ্ট আছে এবং এই তরুণরা সচেষ্ট থাকলেই বাংলাদেশ আর কখনো পথ হারাবে না বলে আমরা বিশ্বাস করি। যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। আগামী নির্বাচন সহজ হবে না, বেশ কঠিনই হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর সূত্রাপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালায় তিনি সব কথা বলেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হবারও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশ্যে বিএনপির রাষ্ট্র মেরামতের প্রস্তাবিত ৩১ দফার প্রত্যেকটি দফা পড়ে শুনিয়েছেন তিনি, যেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের গুম খুন ত্রাসের রাজত্বে বিএনপি নেতাদের নির্যাতিত হবার চিত্র তুলে ধরেছেন ইশরাক। পাশাপাশি পালিয়ে যাওয়া স্বৈরশাসক হাসিনাকেও দেশে ফিরিয়ে বিচার করার জোর দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। গত ১৬ বছরে একটি বিনা ভোটের খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার অধীনস্থ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সকল রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র যে সংজ্ঞা সেটিকেই পরিবর্তন করে ফেলা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে প্রায় পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত করার মতো অবস্থা করে ফেলা হয়েছে। ২.৫ বছর আগে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থে এবং বাংলাদেশ রাষ্ট্রকে আগামীতে প্রতিষ্ঠা করার জন্য এই দফাগুলো দেওয়া হয়েছে। এটা বিএনপির দলীয় কোনো কর্মসূচি নয়, দলীয় কোনো বিষয় এখানে আনা হয় না, এটা সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের স্বার্থে করা হয়েছে। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। তাদের অনেকেই কাফনের কাপড় পরে রাজপথে নামেন। জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শাহবাগ থেকে সরে যান আন্দোলনকারীরা। ফারুক হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকরা রাজধানীর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশি অ্যাকশনে শাহবাগ থেকে সরে যায় আন্দোলনরত শিক্ষকরা। এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ প্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। টানা ৮ দিন ধরে চলমান তাদের আন্দোলন।
অধিদপ্তর বলছে তোমাদের 6531 জনের নিয়োগ নিশ্চিত, তোমরা কোনো চিন্তা কোনো কারণ নাই, তোমরা আমাদের পরিবারের সদস্য। কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার হাইকোর্টের রায়টা আমাদের বিরুদ্ধে দেয়। 3 মাস যাবৎ চাকরি ছাড়া মানবতার জীবন যাপন করতেছি। মা বাবা ভাই বোন সবাই আছে পরিবারের মধ্যে। সামাজিকভাবে ঘর থেকে বের হইতে পারি না। যখনই ঘর থেকে বের হই সবাই জিজ্ঞেস করে গিরে তোর কবে, তোর স্কুল কোথায় নিয়োগ পড়ছে, যোগদান কবে করবি? ভিসা নিয়ে তো বিভাগে পড়েছে, এখন কি করব? অনলাইনে আমাদের নিয়োগপত্র বের হয়ে গেছে। কোথায় ছিলেন আগে? এর আগে আমি একটা মদিনা গ্রুপে জব করতাম। অনেকে কাফনের কাপড় পরে নেমেছেন আন্দোলনে। আমরা ছিলাম ঘরে, আমরা আমাদের অধিকার চাইতে এসে পুলিশ আমাদের ধরে নিয়ে গেছে। আমার মা বাবা জানতো আমার চাকরি হয়েছে, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আমার চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে। হয় যোগদান পাবো, না আমরা নিজেকে বিলিয়ে দিব। নিজেদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরেন তারা। তিনটি মন্ত্রণালয় অনুমতি নিয়ে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে, তাহলে কেন আজকে আমরা 6531 জন রাস্তায় এভাবে ধুকে ধুকে মার খাচ্ছি? কেন আমাদের সাথে এত বৈষম্য বলেন তো? আমরা জীবন রাখতে চাই না, আমার এই বাচ্চাটি দুটো নিয়ে আমি এই রাজপথে জীবন দিয়ে দিব। উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্তে রাখা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কাজে রাখার বিষয়ে জাতিসংঘের দেয়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সরকার জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও অভিযোগ গ্রহণে 999 কার্যক্রমের উদ্বোধন শেষে এসব তথ্য জানান তিনি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সহ 14টি দেশের নাগরিকরা এখন থেকে অনলাইনে 10 মিনিটে 30 দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা পাবেন, যার জন্য পেমেন্ট কার্ড ও ক্যাশ দুই পদ্ধতিতেই করা যাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি পুরোপুরি উঠিয়ে দেয়া বা সহজ করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে এখন থেকে 999-এ জানানোর নির্দেশ দেন তিনি। নির্ধারিত সময়ের একদিন আগে বৃহস্পতিবার আসরের নামাজের পর টঙ্গীতে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে। ইজতেমায় নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, জিএমপি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজীপুর থেকে আমির হোসেন রুয়েলের ক্যামেরায় মীর মোহাম্মদ ফারুকের রিপোর্টে থাকছে বিস্তারিত। পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুনের আমবয়ানের মধ্য দিয়ে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হলো আসরের নামাজের পর। এরই মধ্যে ইজতেমা ময়দানে দেশ বিদেশের অনেক মুসল্লি এসেছেন, আরও অনেকে আসছেন। সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে মুসল্লিদের ইজতেমায় আসার আহ্বান জানিয়েছেন মুরব্বীরা। এখন ইজতেমাতে আসা, ইজতেমার আমল করার সুন্দর পরিবেশ বিরাজ করছে এবং আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা কিছু দ্বিধা দ্বন্দ্বে থাকতে পারে তারা যেন নির্দ্বিধায় ইজতেমা চলে আসে এবং আমল করে। একবার সুবহানাল্লাহ বললো, সে 49 কোটি গুণ সুবহানাল্লাহ বলার সওয়াব পাবে। যদি বাড়িতে থেকে 49 কোটিবার বলে, আল্লাহর রাস্তায় সে একবার বললে সে সওয়াব পাবে। তো একটা শবে বরাতের রাত্রি আমরা আল্লাহর রাস্তায় পাচ্ছি, মানে কি 49 কোটিটা শবে বরাত আমাদের জীবনে চলে আসতেছে। এটা আমাদের একটা সৌভাগ্য যে শবে বরাতের মধ্যে আমাদের ইজতেমা হচ্ছে, এটা ইতিহাসে আগে ছিল না। এই পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় 5 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে এবার ইজতেমা চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকবে। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের অভিযান চলমান। অপরাধীরা ইজতেমার মাঠে আত্মগোপনে থাকতে পারে। এই কারণে মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। 5টি সেক্টরের মাধ্যমে আমরা 16টি ওয়াচ টাওয়ার বসিয়েছি, যেখানে বাইনোকুলারের মাধ্যমে সার্বক্ষণিক মুসলিম ভাইদের সহ সকল আগন্তুকদের চলাফেরা, মুভমেন্ট পর্যবেক্ষণ করা হবে। গতবারের মতো এবারও অন্য কোনো পক্ষ যদি ড্রোন এড়াতে চায়, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখতে চাই, পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিয়েই যেন ড্রোন ওড়ায়। মাওলানা সাদের অনুসারীদের 3 দিন ব্যাপী ইজতেমা রবিবার পর্যন্ত চলবে। শেষ দিন দেশ ও জাতির মঙ্গল কামনায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমা।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। সামাজিক মাধ্যম গুজব আর অপপ্রচারে ভরে উঠেছে সে বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এবার রেডিও ও জলবায়ু পরিবর্তন এমন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। তথ্য সচিব আরও বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকার আন্তরিক। বেতারের সংবাদকর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন তিনি। আলোচকরা জানান, দুর্যোগ ও সংকটে বেতার সবসময় মানুষের পাশে থেকেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই মাধ্যমটির গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে জুলাই আগস্টে শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া এবং সাভারে গুলিবিদ্ধ বেতার কর্মী মাসুদুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা দেশ থেকে বেতারের কর্মকর্তা কর্মচারী, কলাকুশলী, শিল্পী, সংবাদকর্মী, শ্রোতা, প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মিয়ানমারের আরাকান রাজ্যে যুদ্ধের কারণে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই দেশের খাদ্যশস্য যাতে চোরাচালান করতে না পারে এজন্য সজাগ থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজার প্রশাসনের সম্মেলন কক্ষে খাদ্যশস্য প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। খাদ্য উপদেষ্টা জানান, দেশে এখন 13,86,700 মেট্রিক টনেরও বেশি খাদ্য মজুদ আছে। করবান্ধব পরিবেশ সৃষ্টি, হয়রানিমূলক আইন বাতিল ও কর মামলা নিষ্পত্তির জন্য কর ট্রাইব্যুনাল বেঞ্চ গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, এখন থেকে প্রতি বছর কর আইনজীবী নিয়োগে পরীক্ষা নেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। নরসিংদীর বিলাবো উপজেলার নারায়ণপুর রাবেয়া ডিগ্রি কলেজ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রার্থীরা। 3 দিন ধরে রাজধানীর কাউরান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করছেন তারা। সারা দেশ থেকে শতাধিক চাকরি প্রার্থী মানববন্ধনে অংশ নিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত ফলের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ের একটি রেস্তোরাঁ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রেস্তোরাঁটির মালিক কামরুল ইসলাম অভিযোগ করেন, বিনা নোটিশে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা সহকারী কমিশনার শারমিন সুলতানা জানান, আদালতের রায়ের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জাঁকজমক আয়োজনে বসন্তকে বরণ করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব সদস্যদের দলীয় নৃত্যের মাধ্যমে শুরু হয় বসন্ত উৎসব। দিনব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠাপুলির মেলা, মেহেদি কর্নার, চটপটি, ফুচকার সমাহার ছিল বসন্ত বরণের অন্যতম আকর্ষণ। বসন্ত উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল কবির, ট্রেজারার প্রফেসর এইচ.এম. ফারুক সহ অন্যরা। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী উৎসবের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই আন্দোলনে 848 নেতাকর্মী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। প্রয়োজনীয় সংস্কার শেষে এই বছরের ডিসেম্বরে নির্বাচনের আশা প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন কার্যক্রম 15 ফেব্রুয়ারি থেকে। যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, মির্জা ফখরুলের মন্তব্য। সংস্কারের পর নির্বাচনের পক্ষে জামাত। প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে নিয়োগের দাবিতে আবারও শাহবাগ অবরোধ সুপারিশপ্রাপ্তদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ।
এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavision-news, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision-news। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।